করাচ্ছি ইলাস্ট্রেশন 2, ঠিক আছে? এই অঙ্কটা ওয়েস্ট বেঙ্গল 11/2014 এসেছিল, ঠিক আছে? 2014 অঙ্কটা এসেছিল, আর এরকমই ছোট ছোট অঙ্ক এক্সামে আছে, ঠিক আছে? খুব বড় অঙ্ক থাকে না, আমরা হয়তো এরপরে অঙ্কগুলো করবো, বড় বড় অঙ্ক করবো, কিন্তু এক্সামে কিন্তু ছোট ছোট অঙ্কই আসে। তো দেখ এখানে কি বলেছে, আগের দিন মানে আগের ক্লাস অবধি যা যা করালাম সব ছিল সিঙ্গেল কলম ক্যাশ বুক, এটা হচ্ছে ডবল কলম ক্যাশ বুক। কিছুই না, যে সিঙ্গেল কলম ক্যাশ বুক করতে পারে সে ডবল কলম ক্যাশ বুক করতে পারে। ডবল কলম ক্যাশ বুকে কি হবে, ডবল কলম হবে। আগে যেমন সিঙ্গেল কলম ক্যাশ বুকে কি হয়েছিল, একটাই কলম হয়েছিল, যদি ক্যাশ ক্যাশ মানে সিঙ্গেল কলম ক্যাশ বুক হতে পারে, মানে অনলি ক্যাশ অ্যাকাউন্ট খুলতে বলতে পারতো, বা কিছু করেছিলাম সিঙ্গেল কলম ক্যাশ বুক অনলি ব্যাংক কলম। তো এখানে কি হবে, দুটো কলমই হবে। ডবল কলম ক্যাশ বুক মানে ক্যাশ ব্যাংক হবে, বা ক্যাশ ডিসকাউন্ট হবে, বা ব্যাংক ডিসকাউন্ট হবে, এইটাই এই তিন রকমের হতে পারে। কি বললাম বোঝা গেল? ডবল কলম ক্যাশ বুক মানে দুটো কলম হবে, দুটো কলমে কি হবে, ক্যাশ ব্যাংক হতে পারে, ক্যাশ ডিসকাউন্ট হতে পারে, বা ব্যাংক ডিসকাউন্ট হতে পারে। আমাদের সিলেবাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেসিক্যালি যেটা আছে ডবল কলম ক্যাশ বুক মধ্যে ক্যাশ আর ব্যাংকই থাকে, কিন্তু সিবিএসসি বা আইএসসি বোর্ডে ওদের ক্যাশ ডিসকাউন্ট, ব্যাংক ডিসকাউন্ট এগুলো থাকে, ঠিক আছে? তো এই হয়ে গেল, দাগ নিয়ে কোনো সমস্যা নেই, দাগ আগে যা ছিল সেম দাগ হয়েছে, শুধু এখানে দুটো কলম বসেছে, বাঁ দিকে দুটো কলম ক্যাশ ব্যাংক, ডান দিকে দুটো কলম ক্যাশ ব্যাংক। আগে আগে যে সিঙ্গেল কলম ক্যাশ বুক কি করেছিলাম, হয় ক্যাশ করতে হতো নাহলে ব্যাংক করতে হতো, তাই তো হয়েছিল। তাহলে বোঝা গেল তো ডবল কলম ক্যাশ বুকের দাগটা কেমন হবে। আচ্ছা, প্রথমে জায়গায় একটা করে অঙ্ক করছি, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ সুইটেবল ক্যাশ বুক এন্ড ক্যালকুলেট দ্য ব্যালেন্স অ্যাজ অন 31/12/2016। এখানে বলেই দেয়নি কোন ক্যাশ বুক করতে হবে, সিঙ্গেল কলম না ডবল কলম, ঠিক আছে? এখানে বলেই দেয়নি সিঙ্গেল কলম করবো না ডবল কলম করবো। আমি বুঝে গেলাম এটা ডবল কলম করতে হবে, বুঝে গেলাম। সেটা কি করে বুঝলেন, দেখো ওখানে ক্যাশ ইন হ্যান্ডও আছে, আবার ক্যাশ অ্যাট ব্যাংকও আছে, মানে ক্যাশ ব্যাংক দুটোই দিয়েছে, ডবল কলম ক্যাশ। তো নতুন করে বোঝানোর কিছু নেই, আরে সিঙ্গেল কলম ক্যাশ বুক যে ঠিক আছে, আর ডবল কলম ক্যাশ বুক করা কোনো ব্যাপার নেই, একটা অঙ্ক দেখলে ডবল কলম করতে পারে, একটা অঙ্ক দেখা দরকার। তো প্রথমে ডেট গুলো লে, 2016 ডিসেম্বর ক্যাশ বুক, ক্যাশ বুকের মধ্যে এটা কি ক্যাশ বুক করছি, ডাবল কলম ক্যাশ বুক। কি কি আছে, ক্যাশ আর ব্যাংক আছে, মানে অ্যাসেটই তো, ক্যাশ ব্যাংক তো অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়বে কোন দিকে, ডেবিট দিকে বাড়বে, আর অ্যাসেট কমবে কোন দিকে, ক্রেডিট দিকে কমবে। ব্যাস হয়ে গেল, ক্যাশ বুক শেষ। এটাই তো মাথায় রাখতে হবে। তো প্রথমে কি বলেছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড আবার বলছি ক্যাশ অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশটাই তো অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট দিকে হয়, আগের দিনই বলেছিলাম অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট দিকে হয়। ক্যাশ অ্যাট ব্যাংক এটাও তো অ্যাসেট, তাহলে অ্যাসেটের ব্যালেন্স কোন দিকে হয়, ডেবিট দিকে হয়। মানে প্রথমে তো ব্যালেন্সই দিয়েছে, দেখ ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক মানে ব্যালেন্স দিয়েছে। এখানে 1 তারিখ, তাহলে আবার বলছি অ্যাসেটের ব্যালেন্স কোন দিক বসে, ডেবিট নাকি ডেবিট, তাহলে ডেবিটে বসিয়ে দে, ডেবিটে বসিয়ে দে। টু ব্যালেন্স বিডি, লেখ টু ব্যালেন্স বিডি, ব্যালেন্স বলে ব্যালেন্স লিখলাম, আর বিডি মানে বুঝতে পারছিস তো, বছরের যে শুরুতে যে ব্যালেন্সটা হয় তাকে বিডি বলে। ক্যাশে লেখ, ক্যাশের ঘরে লিখবি 40,000 টাকা, ব্যাংকের ঘরে লিখবি 90,000 টাকা, হয়ে গেল। তারপর 5 তারিখ কি বলেছে, ক্যাশ সেলস, ঠিক আছে? 5 তারিখ বলেছে ক্যাশ সেলস, মানে নরমাল ব্যাপার। আমার যে গ্রসারি শপটা আছে, সেই গ্রসারি শপে যে কাস্টমার এসেছে ওদেরকে সেল করেছি, সঙ্গে সঙ্গে ওরা টাকা পয়সা দিয়ে দিয়েছে, ক্যাশ টাকা দিয়ে দিয়েছে, তাহলে ক্যাশ সেল হয়েছে। তার মানে আমার কি হয়েছে, মাথায় রাখতে হবে, এটা ক্যাশ বুক করছি, কিন্তু ক্যাশের ব্যালেন্সের কি এফেক্ট পড়ছে, ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্সের কি এফেক্ট পড়ছে এখানে সেটাই দেখাতে পারে, কিছু না। তা আমি সেল করলে কি হচ্ছে, আলটিমেটলি তো আমার টাকা আসছে, তার মানে আমার ক্যাশের ব্যালেন্স বাড়ছে। তাহলে এবার বল, ক্যাশ সেল হলে কোন ঘরে বসা উচিত, ক্যাশের ঘরে টাকা বলবে না ব্যাংকের ঘরে টাকা বলছে? ক্যাশ সেল করি তো ক্যাশ টাকা পেয়েছি, কেন তোরাই ব্যাংকে টাকা পেয়েছি না, তো ক্যাশ টাকা পেয়েছি, তাহলে ক্যাশের ঘরে বলবে টাকাটা। বোঝার চেষ্টা করতে হবে। টু সেলস অ্যাকাউন্ট কত টাকা, এখানে বলেছে 12,000 টাকা, ক্যাশের ঘরে 12,000 টাকা বসে গেল। কত তারিখ, 5 তারিখ। ক্যাশ বুক আমাকে করতে বলেছে, ঠিক আছে? আমাকে পুরো লেজার করতে হবে না, ক্যাশ বুক করতে বলেছে। ক্যাশ বুকে এখানে ক্যাশের কলাম আছে, ব্যাংকের কলাম আছে, আমাকে দেখতে হবে ক্যাশ বাড়ছে না কমছে, আর ঠিক আছে, আর ব্যাংক বাড়ছে না কমছে। যদি ক্যাশ বাড়ে তো ডেবিটে, ক্যাশ কমলে ক্রেডিটে, ব্যাংক বাড়লে ডেবিটে, ব্যাংক কমলে ক্রেডিটে। এইটুকুই মাথায় রাখতে হবে, কিছু মাথায় রাখার দরকার নেই। 12 তারিখ কি বলেছে, রিসিভড আ চেক ফ্রম রয় এন্ড কোম্পানি। মন দিয়ে শুনবি, রয় এন্ড কোম্পানি আমার একটা পার্টি ছিল, যার নাম রয় এন্ড কোম্পানি, ওর থেকে একটা চেক পেয়েছি, তার থেকে চেক পেয়েছি,
রয় অ্যান্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি এবং সেই চেকের টাকাটা ব্যাংকে জমা করেছি। দেখ আজকে তো স্যাটারডে, আজকে যদি চেক পাই তো আমরা ব্যাংকে ফেলতে হবে, তো চেকটা পেলে সাপোজ ধর আজকে ব্যাংক বন্ধ, ঠিক আছে, তাই না? ফোর্থ স্যাটারডে ব্যাংক বন্ধ থাকে, সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে ব্যাংক বন্ধ থাকে। সাপোজ ধর আজকে ধর সেকেন্ড স্যাটারডে, সাপোজ সেকেন্ড স্যাটারডেই করছে মনে হয়, যাই হোক সেকেন্ড স্যাটারডে আজকে ব্যাংকে টাকা জমা করলাম, মানে আমাকে একটা কোনো পার্টি আজকেই চেক দিল, ঠিক আছে, তাহলে আজকে তো ব্যাংকে টাকা জমা করতে পারবো? বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? ব্যাংক সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে, তা আজকে তো সেকেন্ড স্যাটারডে, তা আজকে আমি যদি কারোর থেকে চেক পাই আজকে কি ব্যাংকে জমা করতে পারবো না? কবে জমা করবো? মন্ডে। মন্ডের আগে তো কোনো পসিবিলিটি চান্সই নেই, তো মন্ডের আগে ব্যাংকে জমা করতে পারবো না, মন্ডে চলে যেতে হবে ব্যাংকে জমা করতে। তার মানে চেকটা কোথায় ছিল আজকে? আমার কাছেই ছিল, আমার কাছেই ছিল, ঠিক আছে। কিন্তু এখানে কোশ্চেনে কি বলছে? এখানে বলেছে যে আমরা রয় অ্যান্ড কোম্পানি থেকে চেক পেয়েছি এবং ব্যাংকে জমা করেছি, তার মানে নিশ্চয়ই ওয়ার্কিং ডেতে চেক পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করেছি। কিন্তু এরকমও হতে পারে চেক আজকে পেয়েছি, দুদিন পরে ব্যাংকে জমা করেছি, আসবে হয়তো এই অঙ্কে নেই, পরে অঙ্কে পাবি, এরকম অঙ্ক থাকবেই থাকবে। আজকে চেক পেয়েছি, দুদিন পরে ব্যাংকে জমা করেছি, তাহলে আজকে চেক পেয়ে রেখেছি কোথায়? ঘরে রেখেছি, ঘরে রেখেছি বা ক্যাশ বক্সে রেখেছি, ব্যাংকে যেদিন জমা করি সেমন এন্ট্রি হবে। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে আজকে চেক পেয়েছি এবং আজকেই ব্যাংকে জমা করেছি। বুঝেছিস কি বুঝেছিস? দুটো মানে বুঝতে পারছিস? মানে বুঝেছিস? বলছে রিসিভ দ্য চেক ফ্রম রয় অ্যান্ড কোম্পানি, রয় অ্যান্ড কোম্পানি থেকে একটা চেক পেয়েছি 30,000 টাকা আর ব্যাংকে জমা করে দিয়েছি 20,000 টাকা, তাই তো? তাহলে বল আজকে আমি একটা পার্টির থেকে চেক পেয়েছি, চেক পেয়ে আজকেই ব্যাংকে জমা করে দিই, তাহলে এখন ওই টাকাটা কোথায় আছে? ব্যাংকে আছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ক্যাশে কিন্তু কোনো বসবেই না ক্যাশে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো বাট সে ডেবিটেই বলবে টু রয় অ্যান্ড কোম্পানি, তাই তো? 12 তারিখ টু রয় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট 30,000 টাকা। ন্যারেশন লেখাচ্ছি, ন্যারেশন তোরা লিখে নিবি, শিখিয়ে দিচ্ছি ন্যারেশন কিভাবে লিখতে হয়। 13 তারিখ পেড স্যালারি টু এমপ্লয়ি বাই চেক, আমার কোম্পানিতে যারা চাকরি করে তাদের স্যালারি পেমেন্ট করছি, আমার কোম্পানিতে যারা চাকরি করে তাদের স্যালারি দিয়ে দিচ্ছি। আরে যারা চাকরি করে তাদের স্যালারি দিতে হবে, তোদেরকে স্যালারি দিচ্ছি। কিসের মাধ্যমে দিচ্ছি স্যালারি? আরে স্যালারি ক্যাশেও দিতে পারি, আবার মানে অনলাইন পেমেন্ট করতে পারি। এখন ধর অনলাইন পেমেন্ট হয়, এখন তো চেক হয় না, তো অনলাইন পেমেন্ট হয়। তো দেখ স্যালারি পেমেন্ট করছি এমপ্লয়িদের, চেকের মাধ্যমে পেমেন্ট করছি, চেকের মাধ্যমে পেমেন্ট করছি, চেক কোথায় ইউজ করা হয়? তাহলে চেকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স কমবে, কমবে তো নাকি বাড়বে? কমবে। কমলে কোন দিন হবে? কে জানে। 13 তারিখ এখানে লিখবো বাই স্যালারি, কত টাকা ছিল? 48,000। না বোঝার কিছু নেই কিন্তু, ভাবিস না কিন্তু ওই কোম্পানিতে যে চাকরি ওদেরকে স্যালারি দিচ্ছে, স্যালারি দিলে তো ব্যাংকের ব্যালেন্সই কমবে, তাই না? কখনো ব্যাংকের ব্যালেন্স বাড়ে না। তাহলে কি বলেছে 18 তারিখ উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। উইথড্র মানে কি জানিস তো? আগেও পড়েছি এমটি। উইথড্র মানে তোলা। কোথা থেকে তুলেছি? ব্যাংকের থেকে তুলেছি, ব্যাংকের থেকে তুলেছি। আচ্ছা পরেরটা পরে পড়ছি, ব্যাংকের থেকে টাকা তুলেছি, তা ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? এটুকু তো বুঝলাম, এই দিকে বসবে, বুঝে গেছে? এই দিকে বসবে, এই দিকে কার ঘরে বসবে? ক্যাশের ঘরে না ব্যাংকের ঘরে? ব্যাংকের ঘরে, ব্যাংকের থেকে টাকা তুলেছি, আরে ব্যাংকের থেকে টাকা তুলে ব্যাংকের ঘরে বসবে। কত টাকা বসবে ব্যাংকের ঘরে? 5,000 টাকা। ব্যাংকের ঘরে 5 লিখি না? আরে লিখি না, কেন তুলেছি ব্যাংকের থেকে? নিজের প্রয়োজনে, পার্সোনাল মানে নিজের প্রয়োজনে। একটা 11-এ যে স্টার্টিং করলাম জার্নাল, তখন তো শিখিয়েছিলাম ব্যবসার মালিক নিজের প্রয়োজনে, ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা, তাকে কি বলে? ড্রয়িংস বলে। এটা কি হবে? ড্রয়িংস বলতে পারি, হ্যাঁ কি না? বাই ড্রয়িংস। তারিখটা কি ছিল দেখো, হয়ে গেল। কি কঠিন ছিল তো বুঝলাম না, কিছু কঠিন ছিল। হ্যাঁ আমি দেখছিলাম কিছু তোর স্টুডেন্ট ভুল করছিলি, বিজনেস ইউজ আর পার্সোনাল ইউজ দুটো আলাদা জিনিস। এটা তো পার্সোনাল ইউজ বলেছে না বিজনেস ইউজ বলেছে? পার্সোনাল বলেছে, পার্সোনাল বলে ড্রয়িংস হয়, বিজনেসে ড্রয়িংস হয় না। তো এই জিনিসগুলো অনেকে ভুল করিস, আমি দেখে যাচ্ছি, এটা দেখে নিবি যাতে ভুল না হয়। হলো তো এটা? তবে 20 তারিখ বলছে চেক রিসিভ ফ্রম রয় অ্যান্ড কোম্পানি, মনে করছে রয় অ্যান্ড কোম্পানি? দেখ দেখ বোর্ডের দিকে দেখা, স্যার এই তো রয় অ্যান্ড কোম্পানি থেকে চেক পেয়েছিলাম, 30,000 টাকা চেক পেয়েছিলাম, সেই চেকটা সম্পূর্ণ ব্যাংকে জমা করে দিয়েছি। ব্যাংকে তো জমা করে দিয়েছি, আরে ব্যাংকে কি ধর সাপোজ ধর আজকে কারোর থেকে চেক পেলাম, ওই চেকটা আজকেই ব্যাংকে জমা করবো। ব্যাংকে জমা করবো মানে আছে, আরে ব্যাংকে দেখবি, ব্যাংকে যখন ঢুকবি দেখবি একটা ড্রপ বক্স বলে কোনো একটা বাক্স থাকে, দেখেছিস ব্যাংকে? কোনদিন ব্যাংকে গেছিস? ব্যাংকে গেলে দেখবি ড্রপ বক্স থাকে,
প্রতিটা ব্যাংকেই থাকে, প্রতিটা ব্যাংকে ড্রপ বক্স থাকে, ড্রপ বক্সে গিয়ে চেকটা ফেলে দেয়। আজকে যদি ড্রপ বক্সে গিয়ে চেকটা ফেলি, আজকে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ওই চেকটা ক্লিয়ার করতে 2-3 দিন সময় লেগে যায়, 2-3 দিন সময় লাগে, 3 দিন পর আমার অ্যাকাউন্ট টাকা ঢুকবে, কিছুই বুঝতে পারলি না। আজকে ধর আজকে কোনো একটা পার্টি আমাকে স্টেট ব্যাংকে চেক দিল, আমি চেকটা গিয়ে ব্যাংকে ফেলবো, আজকে ধর মোটামুটি ওয়ার্কিং ডে, আজকে গিয়ে ব্যাংকে ড্রপ বক্সে ফেলে দিলাম, ওই চেকটা ক্লিয়ার করতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লেগে যায়। ঠিক আছে, বুঝতে পারছিস না কি বললাম? আরে আজকে যদি আমাকে একটা কেউ চেক দেয়, আমি চেকটা যদি আজকে ড্রপ বক্সে ফেলি, আজকে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না, আজকে টাকা পাবো না, আমি 2-3 দিন পর পাবো। অনেক ব্যাপার থাকে, চেক ক্লিয়ারের ব্যাপার থাকে, স্ক্যানিং করা হয়, চেকের স্ক্যানিং করা হয়, অনেক গল্প আছে, আমি বিআরএস করে বলে দেবো। চেক ওইভাবে বললেই চেক পেমেন্ট হয় না, চেক ক্লিয়ারেন্স আসে না। ঠিক আছে তো, আমাকে ধর যে চেক দিল, সেই আমি জমা করলাম, ঠিক আছে, ওই চেকটা স্ক্যানিং মানে সিগনেচার সমস্ত কিছু স্ক্যানিং করা হবে, ওই ব্যাংকে যেই ব্যাংকে চেক পাঠিয়ে সেই ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, তারপর টাকা আসবে। অনেক গল্প আছে এখানে। ঠিক আছে তো, যেদিন চেক জমা দেওয়া হয় সেই দিনই চেক ক্লিয়ার হয় না। তো এখানে কি বলেছে, ধর 12 তারিখ 30,000 টাকা চেক জমা করে দিয়েছি, আমি ব্যাংকে গিয়ে জমা করে দিয়েছি, মানে আমি জানি আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, থোড়াই সেই দিন ব্যাংকে ব্যালেন্স বাড়েনি। বোঝার চেষ্টা কর ব্যাপারটা। আজকে আমাকে কেউ একটা চেক দিয়েছে 30,000 টাকা, আমি ব্যাংকে ফেলে দিয়েছি, আমি ভাবছি হয়তো আমার ব্যাংকে হয়তো টাকা পড়ে গেছে, না, ব্যাংকে 3 দিন পর ক্লিয়ার হবে, 3 দিন পর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 3 দিন পর দেখবি তোর ফোনে মেসেজ আসবে, ইউর অ্যাকাউন্ট ক্রেডিটেড। তার আগে কিন্তু মেসেজ আসবে না। আমার কথা বুঝতে পারলি কিছু নাকি কিছু বুঝিস নি? আজকে আমি ব্যাংকে টাকাটা ফেলে আসলাম, চেকটা জমা করলাম, আমি যদি আজকে ক্যাশ জমা করি, আমি যদি এখন যাই ব্যাংকে ক্যাশ জমা করতে, দেখবি 8 ঘন্টার মধ্যে মেসেজ চলে আসবে আমার টাকা জমা পড়ে গেছে। কিন্তু আজকে চেক জমা ফেলি, তাহলে 3 দিন পর মেসেজ আসবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কি বললাম বুঝতে পারলি তো? দুটোর মধ্যে মানে বাস্তবে কিন্তু ডিফারেন্স আছে। তুই ভাবছিস আমি স্যার ব্যাংকে লিখে দিলাম, আপনি আজকেই ব্যাংকে লিখে দিলেন, এটা আমি আমার হিসাব করছি, আমি আমার যারা যে ক্যাশ বুক মেনটেন করে তার হিসাব হচ্ছে। দেখ, এটা কিন্তু যে ক্যাশ বুক মেনটেন করে তার হিসাব হচ্ছে, অরিজিনাল কিন্তু এদিন ব্যাংকে টাকা জমা করে না। ঠিক আছে, কোনো চেক যদি এটা মাথায় রাখবে না, মোটামুটি বাড়িতে যদি কেউ বিজনেস করে তাদেরকে জিজ্ঞাসা করে যে কেউ বলে দেবে, সবাই জানে আজকে গিয়ে যদি কেউ ব্যাংকে একটা চেক ফেলে, ওই চেকটা ক্লিয়ার করে 2 দিন থেকে 3 দিন সময় নেয়, 2 থেকে 3 দিন সময় নেয়। তো এখানে কি বলেছে, 20 তারিখ বলেছে রয়্যাল কোম্পানি থেকে একটা চেক যে পেয়েছিলাম, মনে হচ্ছে এই যে 30 তারিখ যে রয়্যাল কোম্পানি থেকে চেক পেয়েছিলাম, সেই চেকটা তো ব্যাংকে ফেলেছি, এইবার চেকটা জেনারেলি 2 দিন 3 দিন পর ক্লিয়ার হবে। কত তারিখ বলেন, তারিখটা বল? 20 তারিখ। এই চেকটা ফেলেছিলাম কবে? 12 তারিখ ফেলেছিলাম। 20 তারিখ কি দেখা গেল, হয়তো এতদিন পরে হয়তো তোর ক্লিয়ার হয়েছে, টাইম লেগেছে। 20 তারিখ কি বলছে, ওর থেকে যে চেকটা পেয়েছিলাম না, চেকটা ব্যাংকে ফেলেছিলাম, ওই চেকটা ডিসঅনার্ড হয়েছে। ডিসঅনার্ড মানে কি? কিচ্ছু না, ডিসঅনার্ড মানে একদম ইজি জিনিস, ও যে সিগনেচার করেছিল হয়তো সিগনেচার ট্যালি করছে না, স্ক্যানিং করা হয়, সিগনেচার স্ক্যানিং করা হয়, দেখা গেল সিগনেচারই ট্যালি করতে পারছে না, বা ধর ওর অ্যাকাউন্টে ধর টাকা নেই, ধর সিগনেচার ট্যালি করে গেল, দেখা গেল ওর অ্যাকাউন্টেই টাকা নেই, ও ধর এখানে 30,000 টাকা চেক পাঠাচ্ছে, দেখা গেল ওর অ্যাকাউন্টে 29,000 আছে। তো চেক তো বিভিন্ন কারণে বাউন্স করতে পারে, এইগুলো ডিসঅনার মানে চেক ক্যান্সেল হয়ে যাওয়া, একটা সিগনেচার হতে পারে, ঠিক আছে তো, একটা তো বললাম তোর অ্যামাউন্টটা শর্ট হতে পারে, আরো বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণ দেখাতে পারে, বিভিন্ন কারণে মোট কথা চেকটা ক্যান্সেল হয়েছে, হয়ে গেছে। তাহলে আমি তো ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে ব্যাংকের ব্যালেন্স 30 বেড়ে গেছে, ঠিক আছে তো, কিন্তু আদৌ কি 30,000 টাকা বেড়েছে? তো ডিসঅনার হয়ে গেছে। তাহলে কি হবে এখন, ডিসঅনার হলে কি হওয়া উচিত? আমি ভেবেছিলাম 30,000 টাকা ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, কিন্তু পরবর্তীবার ব্যাংকের থেকে আমার কাছে মেসেজ আসলো যে না, এই চেকটা ডিসঅনার, তার মানে কি আমি আমার অ্যাকাউন্টে কি 30,000 টাকা বেড়েছে? তাহলে কমিয়ে দেবো। আমি তো বাড়িয়ে দিয়েছিলাম 30,000 টাকা, 30,000 টাকা কমাতে হবে। কোথায় কমাবো? ব্যাংকের ব্যালেন্স কমাবো। 30,000 টাকা কি লিখবো এখানে? বাই রয়্যাল কোম্পানি। কত তারিখ? 20 তারিখ। বুঝেছিস নাকি বুঝিসনি? আরে ডিসঅনার্টের আলাদা কিছু হয় না, যদি ডিসঅনার তার ডেবিটার আছে তো অপোজিটে ক্রেডিট করে দেবো, যদি ক্রেডিট থেকে ডেবিট করে দেবো। লাস্ট এন্ট্রি বুঝে গেছিস ব্যাপারটা, ডিফারেন্স বুঝতে পেরেছিস? আরে কিছু নেই, একদম কি বলবো, একটা এত ইজি জিনিস। আমি 12 তারিখে চেক পেলাম, ঠিক আছে, 20 তারিখে আমার কাছে ইনফরমেশন হলো চেকটা ডিসঅনার, আমি 12 তারিখ চেক পেলাম, সঙ্গে সঙ্গে আমি মনে করছি হ্যাঁ আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। 20 তারিখ আমার কাছে মেসেজ আসলো যে না, ওই চেকটা ডিসঅনার হয়েছে। তার মানে কি হবে, আমি যেটা ভেবেছিলাম 20,000 টাকা বেড়ে গেছে ব্যাংকের ব্যালেন্স, আদৌ তো মানে রিয়ালে তো 20,000 টাকা বাড়েনি, ওটা আমার হিসেবে 20,000 টাকা বেড়েছে, কিন্তু 20 তারিখ আমার কাছে ইনফরমেশন আসলো ওই চেকটা ডিসঅনার হয়ে গেছে। মানে আমি যে 20,000 টাকা বাড়িয়েছিলাম
তার তো 20,000 টাকা ব্যাংকের ব্যালেন্স বাড়েনি, কারণ ব্যাংকের ব্যালেন্স তো কমেই গেছে। লাস্ট এন্ট্রি সেটা কি বলেছে, অফিস ক্যাশ ডিপোজিট ইন দ্য ব্যাংক। তোরা বল না, তারা নিজেরা জানিস, ক্যাশ টাকা ব্যাংকে জমা করেছে, ক্যাশ টাকা ব্যাংকে জমা, কোথাকার ক্যাশ, অফিসের ক্যাশ। আমি বিজনেস করি, বিজনেসে যে অফিস আছে, অফিসের বা মনে কর না তোর একটা গ্রসারির দোকান আছে, গ্রসারির দোকানে দেখবি ক্যাশ বক্সে প্রচুর ক্যাশ পড়ে আছে, ওখান থেকে 10,000 টাকা নিয়ে গিয়ে ব্যাংকে ফেলে দিতে। তাহলে কি ঘটনা ঘটলে, ওই 11 জার্নাল শুরুর সময় প্রচুর কি দিয়েছে, তো বল না, তাহলে ক্যাশ টাকা ব্যাংকে জমা করলে কি এফেক্ট করছে, ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, আর কার ব্যালেন্স কমছে, ক্যাশের ব্যালেন্স কমছে, তাই তো হয়। আর এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বাংলায় বলে বিপরীত দাখিলা, তাই তো। কন্ট্রা এন্ট্রি কাকে বলে, কিছুই না, আমরা এটা ক্যাশ বুক করছি, বল এখানে এখানে কি কি অ্যাকাউন্ট আছে, ক্যাশ ব্যাংক দুটোই অ্যাকাউন্ট আছে। আর তুই যে বললি স্যার ক্যাশ কমছে ব্যাংক বাড়ছে, সেই দুটোই জিনিসই তো এফেক্ট করছে, কন্ট্রা এন্ট্রি হচ্ছে এটা, বুঝলি। কন্ট্রা এন্ট্রি কি, যেমন দেখ আমার এখানে ক্যাশ ব্যাংক দুটোই আছে, আর আমার যে এই যে এন্ট্রিটা বললাম, এই টাকাটা ক্যাশ ব্যাংক দুটো ঘরেই বসবে, এই জন্য এটা কন্ট্রা এন্ট্রি হয়ে যাবে, বুঝলি। কন্ট্রা এন্ট্রি কাকে বলে, নাকি বোঝা কারণ না, বুঝতে পারবি, আর কোনো ব্যাপার নেই। এখানে বললি স্যার ব্যাংক বাড়ছে আর ক্যাশ কমছে, তুই যখন টাকাটা করবি কোনো না কোনো দিকে ব্যাংকে বাড়াবি আবার ক্যাশে কমাবি, দুটো ঘরেই তো টাকাটা বসলো। যেমন আগের যে অঙ্কগুলো করছিলি, যেমন ধর ড্রয়িংসটা যদি বলি, তাহলে তুই এখানে ব্যাংক কম ছিল, ঠিক আছে, যদি এখানে ড্রয়িংস এর কোনো কলম থাকতো তাহলে বলতো ওটা কন্ট্রা এন্ট্রি, বুঝতে পারছেন নাকি বললেন, ইজি জিনিস, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। তো এখানে ব্যাংক বাড়ছে ক্যাশ কমছে, তা আমি যখন এখানে যখন ভ্যালু গুলো পুট করব, ব্যাংকের ঘরেও পুট হবে আর ক্যাশের ঘরেও পুট হবে, তো দুটো ঘরেই তো পুট হচ্ছে, এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, বোঝা গেল তো। এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নেই। আর এমনি এরকম দুটো ঘর পোস্টিং হবে, এটা বুঝিয়ে দিচ্ছি কন্টেন্ট। তাহলে কি বললি এখানে, আর একটা কথা বলে দিই, কন্টেন্টের এক্সাম্পল পরীক্ষা জানতে চাই, দুটো এক্সাম্পল হয় কন্টেন্টে, দুটোই এক্সাম্পল হয়। একটা তো বলে দিলাম, এখন কি বলবি, এই এক্সাম্পলটা কি বললাম বল, আরে কোনটা না এক্সাম্পলটা কথাটা কি বললাম, ক্যাশ আর ব্যাংক কেন কোনটা হবে, এখানে উদাহরণটা কি দিলাম না, হ্যাঁ, তো কোনটা, এটা কোনটার এক্সাম্পল হলো ব্যাংক ক্যাশ, বোকা বোকা কথা, মাথা ব্যাংকে টাকা জমা করলাম, ক্যাশ টাকা ব্যাংকে জমা করলাম, এটা একটা উদাহরণ, কন্ট্রাক্টের উদাহরণ, এটা একটা উদাহরণ, ব্যাংকে টাকা জমা করা, এটা হচ্ছে একটা উদাহরণ কন্ট্রাক্টে। আর একটা কি, ব্যাংকের থেকে টাকা তোলা, দুটো উদাহরণ, কন্ট্রাক্টে দুটো উদাহরণ। তাহলে কি বললাম, ব্যাংকে ডিপোজিট করলাম টাকা, আর একটা ব্যাংকের থেকে টাকা উইথড্র করলাম, ব্যাস। পরীক্ষা দিতেই পারে, আর এমসিকিউ দিতে পারে, এমসিকিউ না এসএকিউ দিতে পারে, বললো কন্ট্রাক্টের একটি উদাহরণ দাও, তাহলে কি বলবি, স্যার ক্যাশ টাকা ব্যাংকে জমা করলাম, বা এমনও হতে পারে অফিসের প্রয়োজনে, নট নিজের প্রয়োজন, অফিসের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুললাম, বেশ। এই দুটো এক্সাম্পল তোমাদের পরীক্ষা দিতে পারে। তো এখানে তো টাকা তুলিনি, ব্যাংকে জমা করেছি, ব্যাংকে জমা করলে দেখ এখানে বোর্ডে দেখিয়ে দিয়েছি, ব্যাংকে জমা করলে কে বাড়ছে, ব্যাংক বাড়ছে, কমছে কে, ক্যাশ কমছে, টাকাটা কমছে 32,000 টাকা, 32,000 টাকা ব্যাংক বাড়ছে। আচ্ছা ব্যাংক বাড়ছে, কোন দিক লিখবো, এই দিক দেখাবো না এই দিক দেখাবো, ডেবিটে, 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 ব্যাংকের ঘরে 32,000 টাকা, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা কর, ব্যাংকের ঘরে, ব্যাংক বাড়ছে তো ব্যাংকের ঘরে লিখবো, কমছে কে, ক্যাশ কমছে, ক্রেডিট থেকে ক্যাশের ঘরে 32,000 টাকা। দেখ না আমি কিছু লিখেই নি এখনো, শুধু টাকাটাই লিখলাম, আর কিছু লিখিনি, মানে এত সোজা। কিন্তু আমি জার্নাল ভাববো না, দেখ আমি এখানে, আমি এখনো পর্যন্ত এতগুলো পড়ালাম, জার্নাল করেছি ক্যাশবুকে, কোনো জার্নাল ভাবি, অঙ্ক হয়ে গেছে। আর একটা জিনিস তোরা জার্নাল বা লেজার করার সময় শিখেছিলি, যখন আমরা কোনো একটা লেজার খুলতাম, ক্যাশ অ্যাকাউন্ট যদি খুললাম, ক্যাশের মধ্যে কখনোই ক্যাশ আসতো না, যারা লেজার করিস তারা জানিস। বা কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতি, ব্যাংকের মধ্যে কখনোই ব্যাংক আসতো না, তাই তো। তার মানে এটা ব্যাংক হচ্ছে একটা লেজার, তাহলে এখানে তো কিছু তো একটা লিখতে হবে, তাই না। তো এখানে যাই লিখি, এখানে ব্যাংক আমি লিখতে পারবো, ব্যাংকের ঘরে টাকা লিখেছি মানে ব্যাংক লিখতে হবে, কি লিখবো, ব্যাংকের অপোজিটে কি আছে, ক্যাশ আছে, লিখে দে ক্যাশ। এইদিকে হচ্ছে বাই, তারিখ কত আছে, 30 তারিখ না। তো ধর এখানে টাকাটা কার ঘরে লিখেছি, ক্যাশের ঘরে, তাহলে ক্যাশ তো লিখতে পারবো না, কি হবে এখানে, বাই ব্যাংক। কিছু কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, তারা হেভি মাথা খাটায়। কেমন মাথা খাটায়, ওরা করে এখানে তো ক্যাশের ঘরে টাকা আছে, তো চলো ক্যাশই লিখে দিই এখানে, এটা হচ্ছে এত সুন্দর মাথা খাটানো। তো ওরা একটু এক্সট্রাঅর্ডিনারি হয়। তো দেখ
এটা কি এন্ট্রি বললাম? কন্টা এন্ট্রি। তো কন্টা এন্ট্রি যেমন লিখেই তবে কন্টা এন্ট্রি, তাই না? লিখতে হবে, হ্যাঁ এটা কন্টা এন্ট্রি, এটাকে কন্টা এন্ট্রি বলে। তো কন্টা এন্ট্রি কি করে বুঝবো? এই যে এলএফ আছে না, এলএফ এর ঘরে সি লিখে দিলে এটাকে বলে কন্টা। আর কিছু লিখতে হবে, এলএফ এর ঘরে সি লিখতে হবে, এলএফ এর ঘরে সি। ঠিক আছে, বুঝে গেল? শেষ অঙ্ক, শেষ। 6 নম্বর হয়ে গেল। 6 নম্বর পেয়ে গেলি, পরীক্ষা থেকে আসবে 6 নম্বর আছে, 6 নম্বর পেয়ে গেলে এইটুকুই অঙ্ক থাকে এক্সামে। পরীক্ষা কি ডবল কলমই না? হ্যাঁ ডবল কলমই দেবে, সিঙ্গেল কলম দেবেই না। দেবে না মানে দেবেই না, 100% গ্যারান্টি দেবে না। দেবেই না। ডবল কলমই দেবে পরীক্ষায়। ক্যাশ বুক যদি এক্সামে আসে তাহলে ডবল কলমই দেবে, ঠিক আছে? তো দেখ এবার ব্যালেন্সিং করব। দেখ ক্যাশে 40 আর 12 যোগ করে কত হয়? 52। সেটা এখানে 52 লিখলাম। কথা বলিস না, কথা বলি, মেলাচ্ছি তো না? 52,000। তো 52,000, 52 থেকে 32 বাদ দিতে রইল কত ব্যালেন্স? এখানে 20,000 টাকা কম করছে, শর্ট করছে। আর এখানে যোগ করবো 90 আর 30, 1,20,000, 1,20,000 আর 30, 1,50,000, 1,52,000। এখানে 1,52,000। আমার কত হবে? 48 5 53, 53 আর 30 83, তাই তো? 83, তার মানে 52 আর 17 69, তাই তো? এটা হচ্ছে বাই ব্যালেন্স সিটি। তারিখ দেখি আনসারটা মিললেছে, একটু মিলাই। মিলে গেছে, মিলবে না কেন? কেন মিলবে না? হয়ে গেল এটা। এবার এখানে লিখবো ডিসেম্বর হয়ে গেল তো, ব্যালেন্সিংটা টানবো পরের বছর। দেখ ডিসেম্বরের 31 হয়ে গেছে, তাহলে পরের বছর চলে যাবে। পরের বছর মানে কোন সাল? 2017। ডেট কি হবে? জানুয়ারি। জানুয়ারি 1। এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, শেষ অঙ্ক। দেখ এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি বাড়িতে করতে হবে, যা এরকম করে করিয়ে দিলাম। এরকম অঙ্ক কিন্তু এক্সামে দেখ খুব বড় বড় অঙ্ক দেবে না, ডবল কলম ক্যাশ বুক, কেন ছোট ছোট অঙ্ক দেবে। কিন্তু তোকে বড় বড় অঙ্ক প্র্যাকটিস করে ছোট অঙ্ক সব পারবে। কিছুই নেই তো অঙ্কে, তো কিছু নেই। আরে আমাকে বল এই অঙ্কটা পড়ে সিঙ্গেল কলম থেকে ডবল কলমে কি ডিফারেন্স পেলি? এখানে নতুন একটা কন্টাইটিভ টপিক এসেছে, ব্যাস আর তো কিছু আসেনি। আর কি এই পোস্টিং গুলো কোথায় কি বলবে, অঙ্ক একই, কঠিন কিছু নেই অঙ্কে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? এই অঙ্কটা 2017 এ এসেছিল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ক্লাস 11 17 এ এসেছিল ক্যাশ বুকটা। তো কোশ্চেনটা পড়ছি দেখ, ফ্রম দা ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার সুইটেবল ক্যাশ বুক। বারবার দেখ একই কথা বলছে, সুইটেবল ক্যাশ বুক বলছে না, সিঙ্গেল কলাম না ডাবল কলাম। তো আমাকে বুঝে নিতে হবে ব্যালেন্স, যেমন এখানে কার কার দিয়েছে, এখানে ক্যাশের ব্যালেন্স দিয়েছে, আবার ব্যাংক ওভারড্রাফটের ব্যালেন্স বলেছে, তার মানে এটা ডবল কলামই ক্যাশ বুক। তাহলে বোঝা গেল তো? তো দেখ অঙ্কটা স্টার্ট করে দে, ক্ষতি নেই কোনো, অঙ্কটা স্টার্ট করে দে। ইজি আছে অঙ্কটা। কোশ্চেন মোটামুটি দেখে নিয়েছিস। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড তো অ্যাসেট, আর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোথায় বসে? ডেবিটে বসে। তাহলে ডেবিটে লিখবি কি? এ ডেট লিখ ডিসেম্বর 1, টু ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্সটা লিখবো টু ব্যালেন্স বিডি। হ্যাঁ যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে টু ব্যালেন্স বিডি, যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে বাই ব্যালেন্স বিডি। তাহলে ক্যাশের ঘরে 14,000 টাকা, তাই তো? ক্যাশের ঘরে 14,000 টাকা লিখে দেব। এবার কি বলেছে? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ক্রেডিট দিকে। তাহলে লিখবো এখানে ডিসেম্বর 1। কত টাকা দিয়েছে? 13,200 ব্যাংকের ঘরে। 4 তারিখ ওয়েজেস পেড। বল ওয়েজেস, তো নিজেরা বললেই অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। ওয়েজেস পেড, তো ওয়েজেস পেড করলে তাহলে কি হবে? মানে কোথায় এফেক্ট করবে? ক্যাশে এফেক্ট করবে না ব্যাংকে এফেক্ট করবে? ক্যাশে, কারণ ব্যাংক তো বলেনি চেকের কথা। তাহলে ক্যাশে এফেক্ট করবে। তাহলে ক্যাশে এফেক্ট করলে ক্যাশের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্রেডিট দিকে লিখ বাই ওয়েজেস। 4 তারিখ লিখ বাই ওয়েজেস, বাই ওয়েজেস অ্যাকাউন্ট, ঠিক আছে তো? বলে কত টাকা? 1,400 টাকা ক্যাশের ঘরে। হয়ে গেল, আস্তে আস্তে ধরে ধরে করছি। 5 তারিখ ক্যাশ সেলস। এটা নতুন করে বোঝানোর কিছু নেই। ক্যাশ সেলস, ক্যাশ সেল হলে কি হবে? স্যার ক্যাশ সেল হলে আপনার ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে। ডেবিট থেকে লিখবো ক্যাশ বাড়বে, লিখ টু সেলস বলে ক্যাশের ঘরে বসিয়ে দেব। কত টাকা? 17,000 টাকা। তারিখটা কত ছিল? 5 তারিখ।
নেক্সট কি বলেছে 7 তারিখ বলছে পারচেজ গুডস ফ্রম রাহুল, মন দিয়ে শুনতে হবে। রাহুলের থেকে গুডস কিনেছি, রাহুলের থেকে গুডস কিনেছি, ঠিক আছে। কত টাকা দিয়ে গুডস কিনেছি? 12,250 টাকা দিয়ে রাহুলের থেকে গুডস কিনেছি। বলেছে পেড বাই চেক ইন ফুল সেটেলমেন্ট, মানে রাহুলের থেকে আমি ধারে গুডস কিনেছি 12,250 টাকা দিয়ে, ঠিক আছে। তা ধারে কিনলে তো তার তো কোনো এন্ট্রি হয় না, বলেছি তাই এন্ট্রি হয় না, কিন্তু ওকে পেমেন্ট করেছি কত টাকা? 12,000 টাকা দিয়ে ওকে সেটেল করে দিয়েছি, তাহলে পেমেন্টের এন্ট্রিটা হবে। কি বুঝলি? মানে আমি একজন পার্টির থেকে 13,000 টাকা দিয়ে, সাপোজ 13,000 টাকা দিয়ে গুডস কিনেছি, কিন্তু গুডস কিনেছি ধারে কিনেছি, কিন্তু ওকে আমি পেমেন্ট করেছি 12,000 টাকা। তো 13,000 টাকা দিয়ে ধারে গুডস কিনে তার কোনো এন্ট্রি হবে না, কিন্তু 12,000 টাকা দিয়ে পেমেন্ট করেছি তার এন্ট্রি হবে। করে ফেলে এন্ট্রি কি হবে? পেমেন্ট করছি, পেমেন্ট করলে কি হবে? যদি ক্যাশে পেমেন্ট করি ক্যাশ থেকে কমবে, আর ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে, চেকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের থেকে কমবে। তো এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করেছে? চেকের মাধ্যমে পেমেন্ট করেছে, তাহলে ব্যাংকের থেকে কমে 7 তারিখ, ঠিক আছে। 7 তারিখ কমে যায়। আচ্ছা, এবার একটা প্রশ্ন, এবার একটা ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট সিম্পল কোশ্চেন। এই যে এই ট্রানজাকশনটা হলো না 7 তারিখ, এটা কি ট্রানজাকশন? এটা ক্যাশ ট্রানজাকশন নাকি ক্রেডিট ট্রানজাকশন বলতে পারি? আমি যদি বলি এটা ক্যাশ ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন না। কেন ক্রেডিট ট্রানজাকশন নয়? ভাব, দেখ কমন ব্যাপার। আমি যেদিন দোকানে গেছি কিনতে, সঙ্গে সঙ্গেই তো চেক দিয়েছি। আমি এখন দোকানে কিনতে গেলাম, আমি বললাম ঠিক 1 ঘন্টা পরে সে টাকা দিই, সেটা ক্রেডিট ট্রানজাকশন হতে পারে। আমি তো সঙ্গে সঙ্গেই টাকাটা দিয়েছি। মানে এখানে দেখ 7 তারিখে আমি পারচেজ করেছি, আর ওই একই দিনে তো সঙ্গে সঙ্গে পেমেন্ট করেছি, মানে ক্যাশ ট্রানজাকশনই বলতে পারিস, ঠিক আছে। তো এখানে আমি বললো না, ও বললো বাই পারচেসেস, যুক্তি তো আছে এখানে, বাই পারচেজ, এই কারণেই বাই পারচেজ হলো। এটাকে ক্যাশ ট্রানজাকশন, এখানে ক্যাশ ট্রানজাকশন ধরেছি বলে। যদি এটা ক্রেডিট ট্রানজাকশন হতো তাহলে তো এখানে বাই পারচেজ হতো না। তুই বল না, আমি তোদের বলি, শিখিয়েছিলাম তো, কারোর থেকে যদি ধারে গুডস কিনে জানাল কি হয়? তার নামটা তাই না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, ঠিক আছে। তো তারপরে যখন পেমেন্ট করবো, সেই পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ পাবে, তাহলে তো আমি তো সঙ্গে সঙ্গে ট্রানজাকশন করতে পারবো না। আজকে আমি এখন একটা দোকানে চলে গেছি, আমার লাগবে 10 কেজি চাল, আমি বলি 10 কেজি চাল দাও, কত টাকা? ও বললো ধর সাপোজ একটা টাকা বললো, ঠিক আছে, বললাম ঠিক আছে, আমি দিয়েছি টাকাটা। তো সঙ্গে সঙ্গে টাকা দিয়ে এটা কি ট্রানজাকশন? ক্যাশ হলো না ক্রেডিট হলো? ক্যাশ ট্রানজাকশন হলো, ক্যাশ ট্রানজাকশন, বুঝে গেল তো? ক্যাশ ট্রানজাকশন হলো বলে তো বাই পারচেজ হয়েছে, বুঝে গেল তো? কেন আমার ব্যাংকের ব্যালেন্স কমছে? কারণ ওর থেকে মাল কিনেছি। বেশ, কত টাকা? কত টাকা আছে? 12,000 টাকা ব্যাংক কমছে। তারপরে 9 তারিখ বলে পারচেজ ফার্নিচার ফর ক্যাশ, আমি ফার্নিচার কিনেছি। তা ফার্নিচার কিনলে কি হবে? কিসে কিনেছি? ক্যাশের মাধ্যমে কিনেছি। তার মানে কমন জিনিস, আমরা ফার্নিচার কিনেছি, তাহলে ক্যাশের ব্যালেন্স বাড়বে না কমবে? এটা কমবে, যে কেউ জানে, যে কেউ জানে। তাহলে কত টাকা? 10,000 টাকা কমবে। কত তারিখ ছিল এটা? 9 তারিখ। 9 তারিখ 10,000 টাকা কমবে ক্যাশের ব্যালেন্স, তাই তো? এখন যদি বলি আচ্ছা বল দেখি কেন ক্যাশ কমলো 10,000 টাকা? কেন ক্যাশ কমলো? না, বলবি অ্যান্সার বলি ফার্নিচার কিনলো বলে। ফার্নিচার কিনলো বলে তো ক্যাশ কমলো, তাই তো? ফার্নিচার কিনলো, তাহলে এখানে লিখবো বাই ফার্নিচার। বুঝতে পারছিস? খুব অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, কারো অনেকের কিছু অসুবিধা হতে পারে, অনেকে হয়তো বারবার ঘাবড়ে যেতে পারে, স্যার ক্যাশে বসবে না ব্যাংকে বসবে, এই ডাউট তৈরি হতে পারে। আজকে তৈরি হয়ে যেতে পারে, পরের দিন থেকে তৈরি হবে না, মানে একটু একটু অসুবিধা হতে পারে। বেসিক্যালি খুব একটা অসুবিধা হয় না, কারণ ধরে ধরে বুঝি যাতে অসুবিধা না হয়। 10 তারিখ বলেছে কি ক্যাশ পেড টু রোহিত। রোহিতকে পেমেন্ট করেছি কত টাকা জানিস? 5,000 টাকা। রোহিতকে পেমেন্ট করেছি 5,000 টাকা। তাহলে বল, রোহিতকে 5,000 টাকা দিয়েছি, তাহলে আমার কি এফেক্ট পড়লো? ক্যাশ ব্যাংকে কি এফেক্ট করলো? কে কমলো? ক্যাশ কমে গেছে। কত টাকা ক্যাশ কমে গেছে? 5,000 টাকা। 5,000 টাকা ক্যাশ কমে গেছে, তাহলে 5,000 টাকা ক্যাশ কমে গেছে। এখন যদি তোকে বলে কেন 5,000 টাকা ক্যাশ কমলো? স্যার রোহিতকে দিয়েছি বলে, তাহলে কি লিখবো? বাই রোহিত। তারিখ কত? 10। 16 তারিখ কি বলেছে? ব্যাংক চার্জ করেছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট। দেখ এটা বোঝ, নাম তো শুনেছি, জার্নালে শিখিয়েছিলাম ইন্টারেস্ট অন ওভারড্রাফট, নাম শুনেছিস তো? আমার ওভারড্রাফট কত ছিল অঙ্কে? দেখ দেখ কোশ্চেনে দেখ, এই এখানে দেখ, বলে দেখ। আরে 13,200 টাকা ছিল ওভারড্রাফট। ওভারড্রাফট মানে কি? ব্যাংকে আমার যত টাকা ছিল তার থেকে এক্সট্রা টাকা তুলি। কত টাকা এক্সট্রা তুলেছি? 13,200 টাকা। তা ব্যাংকের থেকে টাকা এক্সট্রা তুলি, ব্যাংক কি কিছু বলবে না?
ব্যাংকে কোনো আমি আজকে যদি কারোর থেকে টাকা ধার নিই 10,000 20,000 টাকা ধার নিই, তাহলে কি সে কি ইন্টারেস্ট নেবে না? কারোর থেকে লোন নিলে সে ইন্টারেস্ট নেবে না? তুই ব্যাংকের থেকে লোন নিয়েছিস 13,200 টাকা, তাহলে ব্যাংক কি ইন্টারেস্ট নেবে না? অবশ্যই নেবে। এইটা যে ইন্টারেস্টটা নেওয়া হয় তাকে বলা হয় ইন্টারেস্ট অন ওভারড্রাফট। তো ইন্টারেস্ট অন ওভারড্রাফট তোর থেকে নেয়, তোর থেকে যদি নেয় তাহলে তোর ব্যাংক, আচ্ছা ব্যাংক ইন্টারেস্ট অন ওভারড্রাফট ধর যতই হোক 500 1000 যত টাকাই হোক ইন্টারেস্ট অন ওভারড্রাফট, আরে ইন্টারেস্ট অন ওভারড্রাফট শুনতে অসুবিধা হলে মানে ইন্টারেস্ট অন লোন, তা ব্যাংকের লোক কি তোর বাড়িতে চলে আসবে ইন্টারেস্ট অন লোনের টাকাটা নিতে? ও কি করে, তোর ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওখান থেকে টাকাটা কেটে রাখে, কেটে নেয়। এটাই তো ইন্টারেস্ট অন ওভারড্রাফট। দেখ কত বলেছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট 500 বলছে ব্যাংক চার্জ করছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট 500 টাকা, তাহলে কি করবে? কিচ্ছু করবে না, তোর ব্যাংকে যা অ্যামাউন্ট আছে তার থেকে 500 টাকা কমিয়ে দেবে। তাহলে কোথায় বসবে? স্যার ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, লাইক বাই ইন্টারেস্ট অন ওভারড্রাফট 500 টাকা। কত তারিখ? 16 তারিখ। বল বুঝতে পারছিস কিছু আছে অঙ্কের মধ্যে? কিছু নেই তো, সিরিয়াসলি কিছু নেই, কিছু বোঝার ব্যাপার আছে, জাস্ট একটু বুঝলেই হলো। 18 তারিখ কি বলেছে? ডিপোজিটেড ইনটু ব্যাংক। এটা বলতেই পারবি ব্যাংকে টাকা জমা করেছিস, তাহলে ব্যাংকে টাকা জমা করলে কোথায় বাড়ছে? ব্যাংকে বাড়ছে। এই যে ব্যাংক বাড়ছে, এটা তো বাড়ছে এইদিকে, ব্যাংক বাড়ছে। কত টাকা বাড়ছে? 7,000 টাকা ব্যাংক বাড়ছে। ব্যাংক বাড়ছে, কমছে কোথায়? ক্যাশ কমছে, যেদিকে লিখলাম ক্যাশে কমছে, লিখে লিখবো বাই, লিখবো 2। যেহেতু ব্যাংকের ঘরে টাকা লিখে তাই লিখবো 2 ক্যাশ, যেহেতু এখানে ক্যাশের ঘরে টাকা লিখে এখানে লিখবো বাই ব্যাংক। আর এলএফআই ঘরে সি লিখতে শিখেছি, তারিখটা বলবো না, 18 তারিখ। এবার কি বলেছে? 20 তারিখ পেড টেলিফোন বিল বাই চেক। এটা ছিল টেলিফোন বিলের টাকাটা চেকের মাধ্যমে পেমেন্ট করেছে। তো চেকের মাধ্যমে পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স কমবে, তাই তো? তাহলে ক্রেডিট দিকে লেখ বাই টেলিফোন বিল 20 তারিখ। $600। তাহলে 25 তারিখ বলে সোল গুডস ফর রুপিস 23,500 টু বিকাশ। বিকাশকে গুডস বেচে দিয়েছি, কি বললাম? বিকাশকে গুডস বেচেছি 23,500 টাকা দিয়ে, ঠিক আছে? এন্ড রিসিভ চেক ইন ফুল সেটেলমেন্ট, 23,000 টাকার চেক দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটাও ক্যাশ সেল, কিন্তু এটাও কিন্তু ক্যাশ সেল। তাহলে দেখবো কি 2 সেলস। 25 তারিখে লিখবি 2 সেলস, 23,000 টাকা ব্যাংকের ঘরে। দেখ এটা না বোঝার কিছু নেই, আমার যে দোকান আছে দোকানে আমি বিকাশকে গুডস বেচে দিয়েছি, ঠিক আছে? কত টাকার গুডস বেচেছি? 23,500 টাকা। বাট ওর থেকে ও যখন পেমেন্ট করছে বলে সঙ্গে সঙ্গে টাকা দিও 23,000 টাকার একটা চেক লিখে, ঠিক আছে? তো ক্যাশ সেলস, তা ক্যাশ সেলস, ও আমাকে চেক লিখে দিয়েছে, তার মানে চেকটা ব্যাংকে ফেলেছি, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। 27 তারিখ বলেছে পেড রেন্ট, রেন্ট পেড করেছি। রেন্ট পেড করলে ক্যাশের ব্যালেন্স কমছে, বাই রেন্ট অ্যাকাউন্ট। ক্যাশ কলমে কত হবে? 800 টাকা। তারপর কি বলেছে? ড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ক্যাশ টাকা তুলেছে। কোথা থেকে তুলেছে? আরে নিজের প্রয়োজনে ক্যাশ টাকা তুলেছে, কোথা থেকে তুলবে ক্যাশ টাকা? ব্যাংকের থেকেই তুলবে, ঠিক আছে? ড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ক্যাশ তুলেছে 1000 টাকা, নিজের প্রয়োজনে ক্যাশ টাকা তুলেছে 1000 টাকা। আরেকবার দেখে নি, ড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, না এখানে কিন্তু কোথাও বলেনি ব্যাংকের থেকে টাকা তুলেছে, এখানে কিন্তু কোথাও মেনশন করেনি, এখানে কিন্তু মেনশন করেনি ব্যাংকের থেকে টাকা তুলেছে। এমনও তো হতে পারে বিজনেসের যে ক্যাশ বাক্স আছে সেখান থেকে টাকা বের করে নিয়েছে মালিক। কি বুঝবি কি করে? বলেছে কোথায় ব্যাংকের থেকে টাকা তুলে, সেটা বা কোথায় বলেছে? যদি বলে দেয় ব্যাংকের থেকে টাকা তুলে, তখন ব্যাংকের থেকে সরাবি। কেন? আজকে আমি মালিক, আমি ব্যবসার মালিক, আমার দরকার ওই লকার থেকে 500 টাকা বের করে নিতেই পারি, 500 টাকা বের করতেই পারি, কিছু না বলে মানে ক্যাশের থেকেই বের করেছি, ঠিক আছে? তাহলে ক্যাশ কমাবি কত টাকা? 1000 টাকা, ক্যাশ কমা 1000 টাকা। আর এটাকে ড্রয়িংস বলে, পার্সোনাল ইউজ। 29 তারিখ নেক্সট কি বলেছে? 30 তারিখ বলেছে পেড স্যালারি পেমেন্ট করে দিয়েছি।
তো বুঝতেই পারছি নতুন করে বলার কিছু নেই, বাই স্যালারি 30 তারিখ, তাই তো? ক্যাশে লিখ কত টাকা? 2000 হ্যাঁ 2000 2000 শেষ, অঙ্ক শেষ। তাই জায়গা নেই পিকচার করছি দেখি আগে ক্যাশেরটা মেলা 14 আর 17 31,000 টাকা, সেই 31,000 টাকা এখানে লিখলাম। দেখতে পারি যোগ করে কত হচ্ছে, 10 আর 5 15, 15 আর 7 22, 22 আর 3 25, 25,800, 26,800 আর 400 মানে 27,200, 27,200। তো ক্যালকুলেটর দে, 31,000 থেকে 27,200 বাদ দিই কত হচ্ছে, 3,800 টাকা। শর্ট পড়ছে 3,800 টাকা এইদিকে, ঠিক আছে তো? আর এখানে ব্যাংক 23 আর 7 যোগ করে হচ্ছে 30,000, সেই 30,000 টাকা এখানে লেখ। তাহলে 30 থেকে এগুলো বাদ দিতে হবে, 30,000 টাকা থেকে 30,000 মাইনাস 13,200 মাইনাস 12,000 মাইনাস 500 মাইনাস 600, 3,700। এটা রইল ব্যালেন্স। ডিসেম্বর 31 তারিখ আমি লিখবো বাই ব্যালেন্স সিডি। আচ্ছা আমি লিখবো 2017 টু ব্যালেন্স বিডি 3,800 আর 3,700, ঠিক আছে? 3,800 3,700 হয়ে গেল সেই সংখ্যা।